এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 33 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 33 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 5.6 বলা হয়েছে গসাগু এর ব্যবহার। আমরা কিন্তু এর আগে শিখেছি গসাগু কিভাবে করে নির্ণয় করতে হয়, তাই না? আজকে আমরা শিখব যে গসাগু ব্যবহার করে কিভাবে করে যে কোনো অঙ্ককে সমাধান করতে হয়, অর্থাৎ গসাগু আমরা কিভাবে করে ব্যবহার করতে পারি। দেখো, একদম শুরুতে 1 নম্বরে কিন্তু আমরা একটি অঙ্ক দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে 12 সেন্টিমিটার প্রস্থ এবং 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছক কাগজ আছে। দেখো, একটু পাশে যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু একটি ছক কাগজ আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে কিন্তু অনেকগুলো ছক কাটা রয়েছে, তাই না? যার কারণে এই কাগজটিকে বলা হয়েছে ছক কাগজ। এবং এখানে বলা হয়েছে কি, এই কাগজটির প্রস্থ রয়েছে 12 সেন্টিমিটার। প্রস্থ মানে পাশে রয়েছে দেখো 12 সেন্টিমিটার। আমরা যদি এই এক একটি ছককে গণনা করি, এক একটি ছক দ্বারা কিন্তু 1 সেন্টিমিটারকে বোঝানো হয়েছে। আমরা যদি এই পাশে গণনা করি, দেখো তো কতটি ছক রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে কিন্তু আমরা 12টি ছক দেখতে পাচ্ছি, অর্থাৎ এই 12টি ছক দ্বারা বোঝানো হয়েছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা এই প্রস্থ পাচ্ছি হচ্ছে 12 সেন্টিমিটার। এবং আমরা যদি উপর থেকে নিচ পর্যন্ত গণনা করি, অর্থাৎ এই দৈর্ঘ্য যদি আমরা গণনা করি, এখানে কিন্তু আমরা মোট 18টি ছক পাবো। অর্থাৎ 18টি ছক দ্বারা আমরা বুঝতে পারি এখানে মোট কতটুকু রয়েছে, 18 সেন্টিমিটার রয়েছে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য আমরা পাচ্ছি 18 সেন্টিমিটার এবং প্রস্থ পাচ্ছি 12 সেন্টিমিটার। এখন বলা হয়েছে আমরা কাগজটিকে কয়েকটি সমান বর্গাকৃতির টুকরা করি যেন কোনো অবশিষ্ট অংশ না থাকে। অর্থাৎ এই যে কাগজটি, এই কাগজটিকে আমরা কি করব, কয়েকটি টুকরা করব। এবং কোন আকৃতির টুকরা করব? বর্গাকৃতির। বর্গাকৃতি সম্পর্কে কিন্তু আমরা এর আগেও শিখেছি। বর্গ মানে কি? বর্গ মানে যার 4 পাশ সমান থাকে, অর্থাৎ যার প্রত্যেকটি বাহু সমান থাকে, তাই না? তাহলে 4 পাশ সমান রেখে আমরা কি করব, এগুলোকে অনেকগুলো টুকরো করে আমরা এগুলোকে কাটবো, অর্থাৎ টুকরো টুকরো করব। এখন আমাদের বলা হয়েছে সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। আমরা কিন্তু এগুলোকে বিভিন্ন সাইজের করে কিন্তু আমরা কাটতে পারি, তাই না? আমরা যদি এই দেখো এই দুটিকে নেই, 2 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার করে যদি নেই, পাশে 2 সেন্টিমিটার, নিচে 2 সেন্টিমিটার, তাহলে এইভাবে করে এই 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার নিলে কিন্তু 4 পাশে সমান হয়ে যাবে, তাই না? তাহলে এইভাবে করে কিন্তু অনেকগুলো বর্গ আমরা কাটতে পারি, তাই না? কিন্তু আমাদের এখানে বলা হয়েছে কি, সবচেয়ে বড় যে সাইজের বর্গ আমরা তৈরি করতে পারবো, সেই বড় সাইজের যে বর্গটা তৈরি হবে সেটার এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাই না? আমরা কিন্তু চাইলে একটি একটি এই যে ছোট ছোট, দেখো এই যে আমরা যে ছোট ছোট ছক দেখতে পাচ্ছি, এক একটি ছক কিন্তু বর্গাকৃতি রয়েছে। তাহলে আমরা কিন্তু এক একটি ছককে কাটতে পারি। আবার চাইলে কিন্তু দুইটি দুইটি, অর্থাৎ পাশে দুইটি নিচে দুইটি, এইভাবে করে নিয়েও কিন্তু আমরা বর্গ তৈরি করতে পারি। আবার পাশে তিনটি নিচে তিনটি, এইভাবে নিয়েও কিন্তু আমরা বর্গ তৈরি করতে পারি। আমরা কিন্তু বিভিন্নভাবে এটিকে বর্গ তৈরি করে কাটতে পারি। কিন্তু আমাদের বলা হয়েছে সবচেয়ে বড় যে সাইজের বর্গ আমরা তৈরি করতে পারবো সেই বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত। তাহলে যখন আমাদের বড় বর্গের দৈর্ঘ্য যখন বের করতে বলা হবে, অর্থাৎ যে কোনো অঙ্কে যখন আমাদের সর্বোচ্চ কথাটি উল্লেখ থাকবে, অথবা সবচেয়ে বড় কথাটি উল্লেখ থাকবে, অথবা গরিষ্ঠ এই কথাটি উল্লেখ থাকবে, তখন আমরা বুঝবো কি যে আমাদের এই ক্ষেত্রে গসাগু ব্যবহার করে, অর্থাৎ গসাগুর মাধ্যমে আমাদের এই অঙ্কটিকে সমাধান করতে হবে। তাহলে এই যে দৈর্ঘ্য রয়েছে 18 সেন্টিমিটার এই কাগজে, দেখো, এবং প্রস্থ রয়েছে কত, 12 সেন্টিমিটার। তাহলে 12 এবং 18 যদি আমরা গসাগু নির্ণয় করি, তাহলে আমরা পেয়ে যাব যে আমরা সবচেয়ে বড় যে বর্গটি তৈরি করতে পারবো সেটার এক বাহুর দৈর্ঘ্য কত। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, 18 এবং 12 এর গসাগু নির্ণয় করবো। আমরা কিন্তু এর আগে গসাগু নির্ণয়ের একটি কিন্তু শর্টকাট যে পদ্ধতি অথবা সহজ যে পদ্ধতি সেটি কিন্তু শিখেছি, তাই না? তোমরা যদি গসাগু নির্ণয় করার সহজ যে পদ্ধতি সেটা যদি না শিখে থাকো এখনো পর্যন্ত, তাহলে এর আগের পৃষ্ঠায় যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি দেখে তোমরা কিন্তু সেটিকে শিখে নিতে পারো। তাহলে আমরা চলো 12 এবং 18 যে গসাগু হয় সেটিকে যদি একটু নির্ণয় করার চেষ্টা করি। বন্ধুরা, এটি যেহেতু 1 নম্বর অঙ্ক, এই জন্য আমরা 1 নম্বর দিব শুরুতে। এখানে আমাদের কোন কোন সংখ্যার কথা বলা হয়েছে? দৈর্ঘ্য রয়েছে 12 সেন্টিমিটার এবং প্রস্থ রয়েছে 18 সেন্টিমিটার। আমাদের প্রস্থ রয়েছে 12 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য রয়েছে 18 সেন্টিমিটার, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো 12 এবং হচ্ছে কত, এবং হচ্ছে 18, তাই না? তাহলে এই দুটির গসাগু কিন্তু আমরা বের করব। যেহেতু 12 এখানে শুরুতে রয়েছে, এই জন্য আমরা কী করবো, 12কে প্রথমে আমরা ভাগ করবো। আমরা কিভাবে করে গসাগু নির্ণয় করি আমরা কিন্তু শিখেছি যে এই 12-র পাশে আমরা এইরকম একটি দাগ দিব, তাই না? এরকম একটি চিহ্ন দিয়ে এবার আমরা দেখব যে 12কে আমরা কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। আমরা কিন্তু শুরুতে 2 থেকে শুরু করব, তাই না? কারণ হচ্ছে কি,
এক থেকে কিন্তু আমাদের শুরু করে করে দেখতে হয় যে কোন কোন সংখ্যা দ্বারা আমরা 12কে ভাগ করতে পারি, কিন্তু 1 দিয়ে যেহেতু যে কোনো সংখ্যাকে আমরা ভাগ করলে সেই সংখ্যাটিই হবে, অর্থাৎ 1 দ্বারা যদি 12কে আমরা ভাগ করি, আমরা 1 দ্বারা যতবার 12কে ভাগ করবো আমরা কিন্তু বারবার 12ই পাবো, তাই না? যার কারণে কিন্তু 1 দ্বারা ভাগ করে আমাদের কোনো লাভ হবে না। যার কারণে আমরা এবারে কী করবো, 1-এর পরে যেহেতু 2 রয়েছে, 2 দ্বারা আমরা প্রথমে 12কে ভাগ করব। যদি 2 দ্বারা ভাগ না যায় তাহলে 3 দ্বারা করব, 3 দ্বারা না গেলে তারপরে আমরা তার পরবর্তী যে সংখ্যা রয়েছে সেটি দ্বারা করব। আচ্ছা দেখো, যেহেতু 2 দ্বারা 12কে ভাগ যায়, যার কারণে 2 দ্বারা আমরা শুরুতে ভাগ করব। আচ্ছা, আমরা কিন্তু এর আগেও শিখেছি যে কোনো সংখ্যা যদি সে জোড় সংখ্যা হয়, এই সংখ্যাটি যত বড়ই হোক না কেন, ও যদি জোড় হয় তাহলেই কিন্তু আমরা 2 দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করতে পারবো। তাহলে জোড় না বিজোড় সেটিকে আমরা কীভাবে করে বুঝবো? শেষে যে সংখ্যাটি থাকবে, অর্থাৎ শেষে যে অঙ্কটি থাকবে, এই অঙ্কটি যদি জোড় হয় আমরা বুঝতে পারবো কি যে পুরো অঙ্কটি মানে পুরো সংখ্যাটি কিন্তু জোড়। যেমন এখানে রয়েছে 12 শেষে রয়েছে কত? 2, তাহলে 2 কিন্তু জোড়। যদি 2 জোড় হয় তার মানে এই পুরো 12টাই জোড়, তাই না? এবং যে কোনো জোড় সংখ্যাকেই কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। 12 যেহেতু জোড়, তার মানে 2 দ্বারা কিন্তু আমরা একে ভাগ করতে পারবো। আমরা 2 দ্বারা 12কে ভাগ করলে কত হয়? আমরা জানি 6 × 2 = 12। যেহেতু 12কে আমরা 2 দ্বারা ভাগ করে 6 পাই, আমরা এই 6কে লিখে দেবো নিচে, ঠিক আছে? 6 × 2 = 12। এবার দেখো এখানে যেহেতু আমরা ভাগফল পাচ্ছি 6, এবারে 6কে আমরা ঠিক একই রকম 12-র মতো করে ভাগ করব। আমরা এখানে এইরকম একটি দাগ দিব। এবারে আমরা 6কে একই রকম করে ভাগ করব। 6কে 2 দ্বারা কি ভাগ যায়? হ্যাঁ, 6কে কিন্তু 2 দ্বারা আমরা ভাগ করতে পারি, যার কারণে আমরা এখানে লিখলাম 2। 2 দ্বারা 6কে ভাগ করলে কত হয়? আমরা জানি 3 × 2 = 6, তাই না বন্ধুরা? যেহেতু আমরা 3 পাচ্ছি, এই জন্য আমরা এখানে লিখে দেবো 3। এবারে দেখো এখানে যেহেতু 3 পাচ্ছি, এখন আমরা কি করব? এখন আমরা দেখব যে 2 দ্বারা 3কে ভাগ করা যায় কিনা। 2 দ্বারা কিন্তু আমরা 3কে ভাগ করতে পারি না। 2 দ্বারা যখন ভাগ করতে না পারবো তখন আমরা কত দ্বারা ভাগ করব? তখন কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করব, কারণ 2 এর পরে রয়েছে 3। 3 দ্বারা কিন্তু 3কে আমরা ভাগ করতে পারি, তাই না? কারণ 3 একে হয় 3। যেহেতু 3 দ্বারা ভাগ করা যায়, এই জন্য 3কে লিখবো এখানে। 3 দ্বারা 3কে ভাগ করলে আমরা কত পাই? আমরা কিন্তু পাই 3 × 1 = 3, অর্থাৎ 3 দ্বারা 3কে ভাগ করলে পাই 1। এবং আমরা জানি যে যখন আমরা ভাগ করতে করতে সর্বশেষ 1 পাবো, এখানে যখন আমাদের নিচে 1 হয়ে যাবে তখন কিন্তু আমাদের আর ভাগ করতে হবে না, ঠিক আছে? তখন কিন্তু আমাদের এই ভাগের কাজ করা শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো, আমরা কিন্তু 12-র ভাগ করা কিন্তু আমরা এখানে কমপ্লিট করেছি। এবার আমরা কি করবো? একই রকমভাবে 18কে ভাগ করব। তাহলে আমরা এই পাশে লিখবো হচ্ছে 18 লিখে একই রকমভাবে এরকম একটি দাগ দিব। এবারে দেখবো যে 2 দ্বারা, আমরা কিন্তু শুরুতে দেখি যে 2 দ্বারা ভাগ যায় কিনা, তাই না? 2 দ্বারা 18কে ভাগ যায় কিনা। 18-র শেষে রয়েছে 8। 8 কিন্তু একটি জোড় সংখ্যা, তাই না বন্ধুরা? তার মানে 18 কিন্তু পুরোটাই জোড়। যদি শেষেরটা জোড় হয়, শেষের অঙ্কটি জোড় হয়, তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু জোড় হয়। তাহলে 18 যেহেতু জোড়, তার মানে 2 দ্বারা কিন্তু আমরা ওকে ভাগ করতে পারবো। 2 দ্বারা 18কে ভাগ করলে আমরা কত পাই? আমরা জানি 9 × 2 = 18, অর্থাৎ আমরা পাই হচ্ছে 9। আমরা এখানে লিখে দেবো 9। এবারে 9কে দেখো তো 2 দ্বারা ভাগ করা যায় কিনা। আমরা কিন্তু এবার 9কে ভাগ করবো। 9কে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না, কারণ 9 একটি বিজোড় সংখ্যা। তাহলে 2 এর পরে রয়েছে কি? 3। 3 দ্বারা কি 9কে ভাগ করতে পারি? হ্যাঁ, 3 দ্বারা কিন্তু আমরা ভাগ করতে পারি, কারণ আমরা জানি 3 × 3 = 9, তাই না? যেহেতু 3 দ্বারা ভাগ যায়, যার কারণে এখানে লিখবো 3। এবারে 3 দ্বারা 9কে আমরা ভাগ করলে কত পাই দেখো তো? আমরা জানি 3 × 3 = 9, অর্থাৎ 3 দ্বারা 9কে ভাগ করলে হয় 3। আমরা এখানে লিখে দেবো 3। এবারে একই রকমভাবে যদি 3কে আমরা ভাগ করি, 3কে কি 2 দ্বারা ভাগ করা যাবে? 3কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে 2 এর পরে রয়েছে কে? 2 এর পরে রয়েছে 3। তাহলে 3 দ্বারা 3কে ভাগ করবো। 3 দ্বারা কিন্তু 3কে ভাগ করা যায়, তাই না? যার কারণে 3 দ্বারা ভাগ যায়, এই জন্য আমরা এখানে লিখবো 3। এবারে 3 দ্বারা 3কে ভাগ করলে হয় 3 × 1 = 3, অর্থাৎ আমরা পাই কিন্তু 1। দেখো আমরা কিন্তু শেষে গিয়ে 1 পাচ্ছি। আমরা প্রত্যেকটি অঙ্কের শেষে গিয়ে কিন্তু 1 পাবো, ঠিক আছে? যখন আমরা 1 পাবো তখন কিন্তু আমাদের অঙ্কটিকে আর ভাগ করতে হবে না। হ্যাঁ, আচ্ছা এবারে দেখো আমরা লক্ষ্য করব, এই যে পাশে আমরা সংখ্যাগুলো পাচ্ছি এবং এইখানে যে পাশে সংখ্যাগুলো পাচ্ছি, এই সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যার মিল রয়েছে। আমরা প্রত্যেক দুটি থেকে একটিকে নিব, ঠিক আছে? আমরা এখানে লিখব সুতরাং নির্ণেয় গসাগু, আমরা লিখব নির্ণেয় গসাগু সমান। এখন আমরা কি করব? যে সংখ্যাগুলো এখানেও আছে আবার এখানেও আছে, সেই দুটি সংখ্যা থেকে আমরা একটিকে নিব। যেমন দেখো এখানে কিন্তু 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, তাহলে এই 2 থেকে আমরা একটি 2কে নিব। এরপরে একটি গুণ চিহ্ন দেবো, ঠিক আছে? এরপরে দেখো একই রকমভাবে এখানে 2 রয়েছে, এখানে কি আর কোনো 2 রয়েছে? আর কিন্তু এখানে 2 নেই, তাই না? যেহেতু এখানে একটি 2 রয়েছে, যার কারণে কিন্তু আমরা এখানে এই 2টিকে নিব না। 2 পাশে যদি থাকে তাহলে কিন্তু আমরা সেইখান থেকে একটিকে নিব। এবার দেখো এখানে রয়েছে 3, এইখানেও রয়েছে একটি 3, তাহলে এই 3 এবং এই 3, এই দুটি 3 মিলে আমরা কিন্তু একটি 3কে নিব, তাই না? এখানে আমরা লিখে দেবো 3। এরপরে
এখানে রয়েছে 1, এখানেও রয়েছে 1, কিন্তু আমরা 1কে না নিলেও সমস্যা নেই, কারণ 1 দ্বারা আমরা যে সংখ্যাকে গুণ করি না কেন উত্তর কিন্তু সেটিই হয়, তাই না? আচ্ছা দেখো, আর কি কোনো সংখ্যার মধ্যে মিল রয়েছে? দেখো এখানে 2 রয়েছে, এখানে 2 নেই, আবার দেখো এখানে 3 রয়েছে, এখানে কিন্তু আর কোনো 3 অবশিষ্ট নেই। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে শুধুমাত্র মিল রয়েছে, যার কারণে আমরা নিলাম 2 গুণ 3। এখন 2 এবং 3কে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হয়? 3 দুগুণ 6। বন্ধুরা এই যে 6 আমরা পাচ্ছি, এই 6 হচ্ছে 12 এবং 18 এর গসাগু। আশা করি তোমরা সকলেই খুবই সহজে এই বিষয়টি বুঝতে পারছো। এবং এই যে 6 পাচ্ছে, 6 দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা 6 দ্বারা বুঝতে পারি আমাদের যে কাগজটি রয়েছে, হ্যাঁ, আমাদের কাছে যে ছক কাগজটি আছে সেটিকে যদি আমরা টুকরো টুকরো করে কাটি, বর্গাকৃতির টুকরো টুকরো করে যদি কাটি, তাহলে সবচেয়ে বড় যে বর্গটি আমরা তৈরি করতে পারবো সেটির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার করে কিন্তু আমরা সবচেয়ে বড় বর্গ তৈরি করতে পারবো। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবার যদি আবারও আমরা বইয়ের কাছে চলে যাই, দেখো এখানে কিন্তু আমাদের উত্তর লিখতে হবে। আমরা উত্তর দিয়ে কি লিখবো? আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে সবচেয়ে বড়, আমরা লিখব সবচেয়ে বড় বর্গের, সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য হবে, সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। আমরা লিখব 6 সেন্টিমিটার। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা বইয়ের কাছে চলে যাই, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বের করতে বলা হয়েছিল সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। আমরা কিন্তু বের করেছি সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। এবারে একটু নিচে যদি লক্ষ্য করি, এখানে একটি মেয়ে শিশুকে আমরা দেখতে পাচ্ছি। সে বলেছে ডান পাশের ছক কাগজ ব্যবহার করে দেখি যে কোনো অবশিষ্ট না রেখে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গের আকারে এটিকে ভাগ করা যায় কিনা। আচ্ছা, আমরা কিন্তু এটিকে দেখেছি এবং আমরা কিন্তু উত্তরও বের করেছি, তাই না? আমরা বের করেছি সবচেয়ে বড় যে বর্গটি আমরা তৈরি করতে পারবো তার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। এরপরে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে উপরের ছক কাগজ থেকে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে। আচ্ছা, এই যে ছক কাগজটি রয়েছে, আমাদের বলা হয়েছে এই কাগজ থেকে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে। আমরা যে বৃহত্তম আকৃতির বর্গ এখানে বানিয়েছি, মানে তৈরি করেছি, সেই বৃহত্তম অর্থাৎ সবচেয়ে বড় যে বর্গটি আমরা তৈরি করেছি তার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? তার এক বাহুর দৈর্ঘ্য কিন্তু 6 সেন্টিমিটার, তাই না? দেখো 1 2 3 4 5 6। আবার প্রস্থ কিন্তু 6 সেন্টিমিটার, 1 2 3 4 5 6, কারণ আমরা জানি একটি বর্গের কিন্তু 4 পাশ সমান হয়। এই পাশে যদি 6 সেন্টিমিটার হয়, এই পাশেও 6 সেন্টিমিটার হবে। তাহলে সবচেয়ে বড় বর্গটি হচ্ছে দৈর্ঘ্যের দিক থেকে 6 সেন্টিমিটার এবং প্রস্থের দিক থেকেও 6 সেন্টিমিটার, তাই না? তাহলে এখন আমাদের বলা হয়েছে এই কাগজটি কেটে আমরা এরকম 6 সেন্টিমিটার করে কতটি বর্গ আমরা এখানে তৈরি করতে পারবো, এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। ঠিক আছে, যেমন দেখো আমরা 6 সেন্টিমিটার করে যদি রাখি তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের একটি বর্গ হবে। দেখো যার 4টি পাশ কিন্তু সমান। আবার এইখানে কিন্তু আমরা এতটুকুকে নিয়ে কিন্তু আরেকটি বর্গ এখানে তৈরি করে ফেললাম, তাই না? এইভাবে করে কিন্তু আমরা 6 সেন্টিমিটার করে কয়েকটি বর্গ এখানে তৈরি করতে পারবো। এখন বলা হয়েছে যে এইভাবে করে যদি আমরা বর্গ তৈরি করি তাহলে এই কাগজটিকে কেটে আমরা মোট কতটি বর্গ বানাতে পারবো। তাহলে এটিকে আমাদের বের করার জন্য কি করতে হবে? আগে আমাদের জানতে হবে যে এই যে কাগজটি রয়েছে এই পুরো কাগজের ভিতরে কতটুকু জায়গা রয়েছে। ঠিক আছে, তাহলে এই পুরোটা কাগজের ভিতরে যে জায়গাটুকু রয়েছে এটিকে কি বলা হয়? এটিকে বলা হয় ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রফলটাকে আগে আমাদের শুরুতে বের করতে হবে। যদি আমরা বের করতে পারি যে ভিতরে কতটুকু জায়গা রয়েছে, তারপরে আমরা বের করবো কি? তারপরে আমরা বের করবো এই যে বর্গ আমরা তৈরি করেছি। দেখো এখানে যে সাইজের বর্গ আমরা তৈরি করেছি এই বর্গের মধ্যে একটি বর্গের মধ্যে কতটুকু জায়গা রয়েছে। ঠিক আছে, তারপর আমরা কি করব? এই একটি বর্গের জায়গা যখন আমরা পেয়ে যাব তখন আমরা এই পুরো কাগজের যে ক্ষেত্রফল অর্থাৎ ভিতরে যে জায়গা রয়েছে সেটিকে যেহেতু ক্ষেত্রফল বলা হয়, পুরো কাগজের ক্ষেত্রফল যা পাবো সেটিকে আমরা ভাগ করব কত দ্বারা? সেটিকে ভাগ করব কিন্তু বর্গের ক্ষেত্রফল দ্বারা। অর্থাৎ বর্গের ভিতরে যতটুকু জায়গা রয়েছে সেই সংখ্যা দ্বারা কিন্তু আমরা এই
কাগজের যে ক্ষেত্রফল রয়েছে সেই কাগজের ক্ষেত্রফলের সংখ্যাকে ভাগ করব, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে এখানে মোট কতটি বর্গ ধরবে, মানে কতটি বর্গ আমরা এখানে তৈরি করতে পারবো। তাহলে শুরুতে যেহেতু আমাদের এই কাগজের ভিতরে যতটুকু জায়গা রয়েছে এটিকে আমাদের বের করতে হবে। তাহলে এটিকে কীভাবে বের করব? দেখো এটি কিন্তু আকৃতির দিক থেকে কী আকৃতি? এটি কিন্তু একটি আয়ত আকৃতি, তাই না? তাহলে আয়তের যে ক্ষেত্রফল সেটি বের করার সূত্র কি? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য যেহেতু এখানে 18 সেন্টিমিটার রয়েছে এবং প্রস্থ রয়েছে 12 সেন্টিমিটার, অর্থাৎ 18 এবং 12কে যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো যে এর ভিতরে মোট কতটুকু জায়গা রয়েছে। তাহলে শুরুতে চলো আমরা এটিকে একটু বের করার চেষ্টা করি। আমরা তাহলে 1 নাম্বার দিয়ে কী লিখব? আমরা 1 নাম্বার দিয়ে লিখব হচ্ছে কাগজের দৈর্ঘ্য। আমরা লিখব কাগজের দৈর্ঘ্য। আমাদের দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত? দৈর্ঘ্য কিন্তু দেওয়া রয়েছে 18 সেন্টিমিটার, তাই না? 18 সেন্টিমিটার। এবং কাগজের প্রস্থ রয়েছে কত? কাগজের প্রস্থ কিন্তু দেওয়া রয়েছে 12 সেন্টিমিটার। আমরা লিখলাম কাগজের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ 12 সেন্টিমিটার। এখন আমরা কি লিখব? আমরা লিখব সুতরাং কাগজের ক্ষেত্রফল। আমরা লিখব সুতরাং ক্ষেত্রফল। আমাদের যেহেতু ক্ষেত্রফল বের করতে হবে, ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে কিন্তু কাগজটির ভিতরে মোট কতটুকু জায়গা রয়েছে, তাই না? সেটি হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবং দৈর্ঘ্য এবং প্রস্থকে যখন আমরা গুণ করব তখন কিন্তু হয়ে যাবে এই যে সেন্টিমিটার ছিল সেন্টিমিটার হয়ে যাবে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে। এখন দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি আমরা গুণ করে দেখো সমান সমান নিচে সমান সমান দিলাম। দৈর্ঘ্য রয়েছে কত? দৈর্ঘ্য কিন্তু রয়েছে 18 সেন্টিমিটার। তাহলে আমরা দৈর্ঘ্যের জায়গাতে আমরা লিখবো হচ্ছে 18। এবারে এখানে একটু গুণ রয়েছে, আমরা লিখবো গুণ। এরপরে এখানে যেহেতু আমাদের প্রস্থের কথা বলা হয়েছে তাহলে প্রস্থ রয়েছে কত? প্রস্থ কিন্তু রয়েছে 12 সেন্টিমিটার। আমরা এখানে লিখে দেবো 12 সেন্টিমিটার। এখন এই 18 এবং 12কে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হয়? আমরা শেষে রয়েছে বর্গ সেন্টিমিটার, আমরা লিখে দেবো বর্গ সেন্টিমিটার। এখন 18 এবং 12কে যদি আমরা আলাদা জায়গাতে গুণ করি, দেখো 18 এবং 12কে যদি আমরা গুণ করি 2 দ্বারা, প্রথমে যদি আমরা উপরে দুটি অঙ্ককে গুণ করি 2 দ্বারা 8কে গুণ করলে হয় 8 2 16, 16 6কে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের 1। 2 দ্বারা 1কে গুণ করলে হয় 2 1 2, 2 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 3। আমরা এখানে লিখে দিলাম 3। এরপরে দেখো আমরা নিচের লাইনে এসে একটি শূন্য দিলাম। এখন যদি 1 দ্বারা আমরা দুটিকে গুণ করি, দেখো 1 দ্বারা 8কে গুণ করলে হয় 8 1 8, আমরা লিখে দিলাম 8। 1 দ্বারা 1কে গুণ করলে হয় 1 1 1, আমরা লিখে দিলাম 1। এখন যদি আমরা এই দুটি সংখ্যাকে যোগ করি, দেখো 6 এবং 0 মিলে হয় 6, আমরা লিখে দিলাম 6। 8 8 এবং 3 মিলে হয়ে যায় হচ্ছে 11, তাই না? 8 এবং 3 মিলে হয় 9 10 11। 11-র 1কে লিখলাম আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের আবারও 1। আচ্ছা দেখো এই 1 কিন্তু এখন আমাদের হাতে আছে, তাহলে এখানে রয়েছে 1 এবং এই হাতের 1 মিলে হয়ে যায় 2, আমরা এখানে লিখে দিলাম 2। আমরা মোট পাচ্ছি 216 বর্গ সেন্টিমিটার। আমরা মোট পাচ্ছি হচ্ছে 216 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে। অর্থাৎ এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? কাগজটির ভিতরে যে কাগজটি রয়েছে সেই কাগজটির ভিতরে মোট জায়গা রয়েছে 216 বর্গ সেন্টিমিটার। দেখো আমরা যেহেতু কাগজের যে ক্ষেত্রফল সেটি যেহেতু আমরা বের করে ফেলেছি, এবারে আমাদের বের করতে হবে আমরা যে ছোট ছোট করে বর্গ তৈরি করেছিলাম, তাই না? আমরা যে বর্গ তৈরি করেছিলাম যার এক বাহুর দৈর্ঘ্য ছিল 6 সেন্টিমিটার, তাই না? তাহলে যে বর্গটা আমরা তৈরি করেছিলাম সেই বর্গের ক্ষেত্রফল কত সেটি আমাদের বের করতে হবে। অর্থাৎ সেই বর্গের ভিতরে মোট কতটুকু জায়গা রয়েছে সেটিকে এবার আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা লিখব সবচেয়ে বড় আমরা লিখব সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য সবচেয়ে বড় যে বর্গটি আমরা তৈরি করতে পারি তার এক বাহুর দৈর্ঘ্য কত বের করেছিলাম? আমরা বের করেছিলাম 6 সেন্টিমিটার, তাই না? 6 সেন্টিমিটার। তাহলে এক বাহুর দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয়, আমরা জানি যে বর্গের 4টি পাশ কিন্তু সমান হয়, তাই না? বর্গক্ষেত্র কীরকম হয়? 4 পাশ কিন্তু ওর সমান হয়। যদি ওর এই পাশটা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এই পাশেও 6 সেন্টিমিটার, এই পাশেও 6 সেন্টিমিটার এবং এই পাশেও 6 সেন্টিমিটার করেই কিন্তু হবে। তাহলে আমরা এবারে যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমরা লিখেছি সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এর মোট ক্ষেত্রফল অর্থাৎ ভিতরে মোট কতটুকু জায়গা রয়েছে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? আমরা জানি যে বর্গের যে ক্ষেত্রফল সেটি বের করার সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ এই বাহুর সাথে যদি আমরা এই বাহুকে গুণ করে দিই, 6-এর সাথে যদি 6কে আমরা গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব এই বর্গের ভিতরে মোট কতটুকু জায়গা রয়েছে। তাহলে আমরা যদি এবারে লিখি যে সুতরাং বর্গটির ক্ষেত্রফল
আমরা লিখব সুতরাং বর্গটির ক্ষেত্রফল। এই যে ক্ষেত্রফল কথাটি আমি বারবার বলছি, এই ক্ষেত্রফলের অর্থ কি? ক্ষেত্রফলের অর্থ হচ্ছে ভিতরে মোট কতটুকু জায়গা রয়েছে, ভিতরে যতটুকু জায়গা রয়েছে এই পুরো জায়গাটাকে কিন্তু বলা হয় ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখলাম? সুতরাং বর্গটির ক্ষেত্রফল সমান সমান এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য গুণ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গের যে ক্ষেত্রফল, এটির সূত্র হচ্ছে কি এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এই সূত্রগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, আমাদের এই সূত্রগুলো যদি মনে না থাকে তাহলে কিন্তু আমরা কখনোই এই সমস্ত অঙ্কগুলোকে সমাধান করতে পারবো না। তাহলে আমরা লিখলাম বর্গটির ক্ষেত্রফল সমান সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, এবং শেষে লিখে দেব বর্গ সেমি। আমরা শেষে লিখে দেব বর্গ সেমি, কারণ আমরা যখন দুটি বাহুকে গুণ করব তখন কিন্তু এটি বর্গ সেমি হয়ে যাবে। ঠিক আছে, সেন্টিমিটারটা হয়ে যাবে বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখন যদি আমরা দেখি এক বাহুর দৈর্ঘ্য রয়েছে কত? এক বাহুর দৈর্ঘ্য রয়েছে 6 সেন্টিমিটার, যার কারণে আমরা এখানে লিখে দেবো 6। এরপরে একটি গুণ রয়েছে মাঝখানে, আমরা একটু গুণ চিহ্ন দেবো। এরপরে বলা হয়েছে আবারও এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য রয়েছে কত? 6 সেন্টিমিটার, যার কারণে লিখে দিলাম 6। এখন দেখো এটিকে যেহেতু ব্র্যাকেট দিয়ে আটকানো রয়েছে, আমরা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম। এরপরে শেষে রয়েছে বর্গ সেমি, আমরা শেষে লিখে দিলাম বর্গ সেমি। আচ্ছা, এখন 6 এবং 6কে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হবে? আমরা জানি 6 6 36, অর্থাৎ 36 বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা কি পাচ্ছি? আমরা কিন্তু পাচ্ছি, আমরা এই যে সবচেয়ে বড় বর্গটি তৈরি করতে পেরেছি। এই বর্গের ভিতরে মোট জায়গা রয়েছে কতটুকু? 36 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা যে কাগজটি দেখতে পেয়েছি সেই কাগজটির ভিতরে মোট জায়গা রয়েছে হচ্ছে 216 বর্গ সেন্টিমিটার, এবং যে ছোট ছোট করে টুকরো করেছি আমরা, এই এক একটি টুকরোর ভিতরে জায়গা হয়েছে 36 বর্গ সেন্টিমিটার। এখন আমরা কিভাবে করে বের করব যে এই পুরো কাগজটিকে যখন আমরা টুকরো টুকরো করে কাটবো, এই 36 বর্গ সেন্টিমিটার করে যখন কাটবো তখন মোট কতটি টুকরো হবে এটি আমরা কীভাবে বের করব? এই 216কে যদি আমরা 36 দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে মোট কতটি ভাগ ওইখানে হবে, তাই না বন্ধুরা? তাহলে আমরা কি করব? এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি হচ্ছে, এখন আমরা লিখব, দেখো আমরা লিখব হচ্ছে 6 কাগজ থেকে মোট বর্গ হবে, 6 কাগজ থেকে মোট বর্গ হবে, মোট টুকরো হবে আমাদের কত টুকরো হবে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। আমরা লিখেছি 6 কাগজ থেকে মোট টুকরো হবে। এখন আমরা কি করব? আমরা এই 216কে আমরা ভাগ করব কত দ্বারা? 216 একে আমরা ভাগ করব কত দ্বারা? 36 দ্বারা। আমরা লিখলাম 216 ভাগ 36, এবং শেষে আমরা লিখে দেব টি, মানে কতটি বর্গ হবে সেটি কিন্তু আমরা এখানে লিখে দেব। বন্ধুরা, আমরা যদি এবারে 216কে 36 দ্বারা ভাগ করি, আমি তোমাদেরকে ভাগটিকে করে দেখাচ্ছি না, কারণ ভাগ অঙ্ক কিন্তু তোমরা এর আগেও শিখেছো, তাই না? আমরা যদি আলাদা জায়গাতে ভাগ করি আমরা কিন্তু ভাগফল পাবো 6। ঠিক আছে, আমরা এখানে লিখে দেবো 6টি, অর্থাৎ আমরা বুঝতে পারি কি যে 6 কাগজ থেকে আমরা মোট টুকরো পাবো হচ্ছে 6টি। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেবো, এটি কিন্তু উত্তর, আমরা উত্তর দিয়ে লিখব মোট 6টি। আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে মোট কাগজ হবে 6টি। ঠিক আছে, আশা করি সকলে তোমরা এই অঙ্কটি খুবই সহজে বুঝতে পেরেছো। এবার যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, বন্ধুরা আমরা যদি এবারে 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে বলা হয়েছে একজন শিক্ষক 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে। সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে এবং প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে তা নির্ণয় করো। দেখো আবারও যদি আমরা প্রশ্নটিকে একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একজন শিক্ষক তিনি 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন। হ্যাঁ, মানে 40 জন ছাত্র রয়েছে এবং 24 জন ছাত্রী রয়েছে, এদেরকে তিনি কতগুলো দলে ভাগ করলেন এবং এমনভাবে ভাগ করলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এই একটি দল, এই একটি দল, এই একটি দল, তাহলে এই দলে যদি 5 জন ছাত্র থাকে তাহলে এই দলেও 5 জন ছাত্র থাকবে, এই দলেও 5 জন ছাত্র থাকবে। আবার এই দলে যদি 7 জন ছাত্রী থাকে, এই দলেও 7 জন ছাত্রী থাকবে, এই দলেও 7 জন ছাত্রী থাকবে। অর্থাৎ প্রত্যেক দলে কিন্তু সমান থাকবে, এটি কিন্তু আমাদের বলা হয়েছে। এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে। এই যে শিক্ষার্থীদের সংখ্যা আমাদের দেওয়া রয়েছে 40 জন এবং 24 জন, এর কোনো শিক্ষার্থী কিন্তু অবশিষ্ট না থাকবে। অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী কিন্তু কোনো না কোনো দলে তারা কিন্তু পড়বেই। ঠিক আছে, এমনভাবে করে কিন্তু ভাগ তিনি করেছেন, এটি কিন্তু আমাদের বলা হয়েছে। সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে? এখন এই শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ তিনি কয়টি দলে ভাগ করতে পারবেন এবং প্রতি দলে
কতজন করে ছাত্র এবং কতজন করে ছাত্রী থাকবে সেটি কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ কয়টি দলে তিনি ভাগ করতে পারবেন এটিকে যদি আমরা শুরুতে বের করি তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? দেখো, আমরা যে সমস্ত অঙ্কগুলোকে সর্বোচ্চ কথাটা দেখতে পারবো, সর্বোচ্চ, তারপরে সবচেয়ে বড়, তারপর হচ্ছে গরিষ্ঠ, এই সমস্ত কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কিন্তু আমাদের গসাগুর মাধ্যমে এটিকে সমাধান করতে হবে। তাহলে 40 এবং 24, যেহেতু 24 জন ছাত্র রয়েছে এবং 40 জন ছাত্র রয়েছে এবং 24 জন ছাত্রী রয়েছে, এই 40 এবং 24-এর গসাগু যদি আমরা নির্ণয় করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে সর্বোচ্চ কয়টি দলে এদেরকে ভাগ করা যাবে, তাই না? তাহলে শুরুতে চলো আমরা যদি এই দুটি সংখ্যার গসাগু একটু নির্ণয় করার চেষ্টা করি। আমরা 2 নাম্বার দিয়ে লিখব হচ্ছে 40 এবং 24-এর গসাগু, তাই না? 40 এবং 24-এর গসাগু, 24-এর গসাগু সমান সমান, এখন আমরা কি করব? 40 এবং 24-এর গসাগু কত সেটিকে কিন্তু আমরা নির্ণয় করব। তাহলে আমরা জানি গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিন্তু ভাগ পদ্ধতিতে এটিকে খুব সহজে নির্ণয় করতে পারি। শুরুতে যেহেতু 40 রয়েছে আমরা লিখব হচ্ছে 40। এখন 40কে যদি আমরা ভাগ পদ্ধতিতে দেখো এটিকে একটু সমাধান করার চেষ্টা করি, আমরা দেখব যে 40কে 2 দ্বারা প্রথমে ভাগ করা যায় কিনা, তাই না? কারণ আমরা কিন্তু সর্বপ্রথম 2 দ্বারাই দেখি। আচ্ছা, 40কে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 40 কিন্তু একটি জোড় সংখ্যা, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে তাহলে কিন্তু সেই সংখ্যাটি জোড় সংখ্যা হয়। তাহলে যেহেতু 40 জোড় সংখ্যা, তার মানে ওকে কিন্তু 2 দ্বারা আমরা ভাগ করতে পারবো। এই জন্য আমরা এখানে লিখলাম 2। 2 দ্বারা 40কে আমরা কতবার ভাগ করতে পারি? আমরা জানি 20 দুগুণ 40, অর্থাৎ 2 দ্বারা যদি আমরা 40কে ভাগ করি আমরা পাবো হচ্ছে 20। আমরা এখানে লিখে দিলাম 20। এবারে 20কে দেখো তো কত দ্বারা ভাগ করা যায়? 20ও কিন্তু একটি জোড় সংখ্যা, কারণ এর শেষে রয়েছে শূন্য। যেহেতু এটি জোড় সংখ্যা তার মানে ওকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। এই জন্য আমরা এখানে লিখে দিলাম 2। 2 দ্বারা 20কে ভাগ করলে কত হয়? আমরা জানি 10 দুগুণ 20, অর্থাৎ 2 দ্বারা 20কে ভাগ করলে পাই হচ্ছে 10। এখন দেখো এখানে যে 10 পাচ্ছি, 10ও কিন্তু একটু জোড় সংখ্যা, যার কারণে ওকেও আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারা 10কে ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা জানি 5 দুগুণ 10, অর্থাৎ 2 দ্বারা 10কে ভাগ করলে হয় 5। আমরা এখানে লিখে দিলাম 5। এবারে দেখো যে 5কে কত দ্বারা ভাগ করা যায়? 5কে 2 দ্বারা কিন্তু ভাগ করা যাবে না, 3 দ্বারাও যাবে না, 4 দ্বারাও যাবে না, 5 দ্বারা কিন্তু যাবে, তাই না? 5 দ্বারা যেহেতু 5কে ভাগ করা যায়, যার কারণে এখানে আমরা লিখে দিলাম 5। 5কে 5 দ্বারা কয়বার ভাগ যায়? আমরা জানি 5 একে 5, অর্থাৎ আমরা 5কে 5 দ্বারা ভাগ করলে উত্তর পাই 1। আমরা এখানে লিখে দিলাম 1। যেহেতু আমাদের শেষে 1 এখানে আমরা পেয়ে গেছি, যার কারণে কিন্তু আমাদের আর এটিকে ভাগ করতে হবে না, তাই না? এরপর আমরা একই রকমভাবে যদি 24কে ভাগ করি, দেখো আমরা এখানে লিখলাম 24। এখন 24কে আমরা কি 2 দ্বারা ভাগ করতে পারবো? হ্যাঁ, 24কে 2 দ্বারা ভাগ করতে পারবো, কারণ 24-এর শেষে রয়েছে 4। 4 একটি জোড় সংখ্যা, যার কারণে পুরো 24কেই কিন্তু আমরা ধরে নিতে পারি একটি জোড় সংখ্যা। যেহেতু জোড় তার মানে আমরা 2 দ্বারা কিন্তু ভাগ করতে পারবো। 2 দ্বারা 24কে ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা জানি 12 দুগুণ 24, আমরা পাচ্ছি হচ্ছে 12। লিখে দিলাম 12। এবারে 12কে কি আবার 2 দ্বারা ভাগ করতে পারবো? পারবো, কারণ 12 শেষে রয়েছে 2, তাই না? 2 কিন্তু একটি জোড় সংখ্যা, যার কারণে 2 দ্বারা আমরা ভাগ করতে পারবো। আমরা লিখে দিলাম আবারও 2। 2 দ্বারা 12কে ভাগ করলে হয় 6, আমরা লিখে দিলাম 6। 6ও কিন্তু একটি জোড় সংখ্যা, যার কারণে ওকেও আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারা 6কে ভাগ করলে হয় 3 দুগুণ 6, আমরা পাচ্ছি হচ্ছে 3, এজন্য লিখে দিলাম 3। এখন দেখো এখানে যে 3 পাচ্ছি, 3কে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না, তাহলে 2 এর পরে রয়েছে 3। 3 দ্বারা কিন্তু 3কে ভাগ করতে পারবো, এজন্য এখানে লিখে দিলাম 3। 3 দ্বারা 3কে কয়বার ভাগ করতে পারবো? 3কে 3 দ্বারা কিন্তু একবার ভাগ করতে পারবো। আমরা জানি 3 একে 3, যার কারণে আমরা এখানে পেয়ে গেছি 1। এবারে দেখো আমরা কিন্তু এখানেও 1 পেয়ে গেছি, এখানেও 1 পেয়ে গেছি, অর্থাৎ আমাদের আর ভাগ করতে হবে না। এখন আমরা এখান থেকে 40 এবং 24-এর গসাগু যেটি সেটিকে আমরা নির্ণয় করবো। আমরা কি লিখবো? সুতরাং নির্ণেয় গসাগু, সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান আমরা কি করব? দেখব যে এই পাশে যে সংখ্যাগুলো আমরা পেয়েছি এর মধ্যে কোন কোন সংখ্যাগুলোর মিল রয়েছে। আমরা দুটি থেকে কিন্তু একটিকে নিব, তাই না? যেমন এখানে রয়েছে 2, এখানেও রয়েছে 2, এই দুটি 2 থেকে কিন্তু আমরা একটি 2কে নিলাম। এরপর আমরা একটি গুণ চিহ্ন দেব। এরপরে দেখো এখানে রয়েছে 2, এখানেও রয়েছে 2, তাহলে এই দুটি 2 থেকে কিন্তু আমরা একটি 2কে নিলাম। এরপরে আমরা আরও একটি গুণ চিহ্ন দেবো। এবার দেখো এইখানে রয়েছে একটি 2, এখানেও রয়েছে কিন্তু আরও একটি 2, তাহলে এই দুটি 2 থেকে কিন্তু আমরা আবার একটি 2কে নিলাম। আর কি কোনো সংখ্যার মধ্যে মিল রয়েছে? দেখো এখানে রয়েছে 5, এখানে কিন্তু 5 নেই। এখানে 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, কিন্তু 1 কিন্তু আমাদের নেওয়ার দরকার নেই, তাই না? এখন দেখো আমরা এখানে মোট পাচ্ছি 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ এই 3টি 2কে যদি আমরা গুণ করে দিই, দেখো 2 এবং 2কে গুণ করলে হয় 2 দুগুণ 4। 4-এর সাথে যদি এই 2কে আমরা গুণ করে দিই তাহলে হয় 4 দুগুণ 8, আমরা এখানে পাচ্ছি 8। অর্থাৎ এই 8 দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা 8 দ্বারা বুঝতে পারি হচ্ছে এই 40 জন এবং 24 জন এই যে শিক্ষার্থী রয়েছে, এই শিক্ষার্থী দ্বারা কিন্তু একজন শিক্ষক সর্বোচ্চ কতটি দল গঠন করতে পারবে? সর্বোচ্চ কিন্তু 8টি দল গঠন করতে পারবে। তাহলে আমরা এখানে কিন্তু এই কথাটিকে আরেকটু সুন্দরভাবে লিখতে পারি। সেটি হচ্ছে লিখতে পারি কি 40 এবং 24-এর
গসাগু যত হবে তো সর্বোচ্চ ততটি দল গঠন করা যাবে। সর্বোচ্চ ততটি দল তৈরি করা যাবে। ঠিক আছে, আমরা লিখলাম 40 এবং 24-এর গসাগু যত হবে সর্বোচ্চ ততটি দল তৈরি করা যাবে। তাহলে মোট কতটি দল আমরা পেয়েছি? এখানে গসাগু পেয়েছি 8, তার মানে মোট 8টি দল কিন্তু গঠন করা যাবে, 8টি। তাহলে শিক্ষক কিন্তু এই শিক্ষার্থীদেরকে দিয়ে 8টি দল গঠন করতে পারবে। এখন আমাদের আরেকটি বিষয় কিন্তু বের করতে বলা হয়েছে, সেটি হচ্ছে কি, দেখো আমাদের প্রথমে বলা হয়েছে যে আমাদেরকে কি বলা হয়েছে, দেখো আমাদের বলা হয়েছে সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে। আমরা পেয়েছি কিন্তু সর্বোচ্চ 8টি দলে ভাগ করা যাবে এবং প্রতি দলে কতজন ছাত্র এবং কতজন ছাত্রী থাকবে তার নির্ণয় করো। অর্থাৎ এই যে 8টি দল গঠন করা হলো, এই 8টি দলের প্রত্যেকটি দলে কতজন ছাত্র থাকবে এবং কতজন ছাত্রী থাকবে সেটি কিন্তু আমাদের এবার নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে করে বের করতে পারি? যেহেতু 40 জন ছাত্র রয়েছে, তাহলে 40 জন ছাত্র কয়টি দলে ভাগ হয়ে যাবে? যেহেতু মোট 8টি দল, তার মানে 40 জন ছাত্র কিন্তু 8টি দলে ভাগ হয়ে যাবে। তাহলে 40কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো যে এক একটি দলের ছাত্র কতজন করে থাকবে। এবং এরপরে যেহেতু 24 জন ছাত্রী রয়েছে মোট, এই 24 জনকেও যদি আমরা 8টি দলে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো যে মোট কতজন ছাত্রী এক দলে থাকবে। তাহলে আমরা এখানে কি লিখবো? এক দলে ছাত্র থাকবে, আমরা এখানে লিখি, দেখো আমার যেহেতু এখানে জায়গা কম রয়েছে আমরা লিখতে পারি হচ্ছে কি এবারে এক দলে ছাত্র থাকবে, অর্থাৎ প্রতি দলে ছাত্র থাকবে। আমরা এবারে কি করব, এই যে 40 জন ছাত্র রয়েছে মোট, যেহেতু 40 জন ছাত্র রয়েছে আমাদের বইতে বলা হয়েছে 40 জন ছাত্রকে আমরা 8টি দলে কিন্তু ভাগ করে দিব, তাই না? তাহলে আমরা লিখব 40/8, শেষে লিখে দেব টি। আচ্ছা, 40কে যখন 8 দ্বারা আমরা ভাগ করি তখন কত হয়? আমরা জানি 5 × 8 = 40, অর্থাৎ 8-এর সাথে 5কে গুণ করলে হয় 40, তার মানে 40কে 8 দ্বারা ভাগ করলে হয় 5। তাহলে আমরা মোট পাচ্ছি কিন্তু 5। আচ্ছা, আমরা কিন্তু এখানে টি লিখবো না, আমরা কিন্তু জন লিখবো, কারণ আমরা ছাত্রের সংখ্যা এখানে বের করছি, তাই না? তাহলে আমরা এখানে শেষে লিখে দিব জন, অর্থাৎ 5 জন। তার মানে প্রতি দলে, অর্থাৎ এক দলে ছাত্র থাকবে হচ্ছে 5 জন করে। এবং একই রকমভাবে আমরা লিখবো প্রতি দলে, এবারে ছাত্র নিচে লিখবো ছাত্রী থাকবে। ছাত্রী মোট রয়েছে কতজন? 24 জন, যার কারণে 24 জনকে আমরা ভাগ করব কতটি দলে? 8টি দলে। তাহলে 24-এর সাথে যদি আমরা 8কে ভাগ করে দিই, দেখো আমরা লিখব 24/8 জন, শেষে আমরা লিখে দেব জন। এখন 24কে যদি 8 দ্বারা আমরা ভাগ করি তাহলে কত হয়? দেখো 8-এর ঘরের নামটা আমরা পড়ি, 8-একে 8, 8 2 16, 23/24, আমরা জানি 23/24, অর্থাৎ 24কে 8 দ্বারা ভাগ করলে হয় 3। তাহলে আমরা বুঝতে পারছি এক দলের ছাত্রী থাকবে হচ্ছে 3 জন। তাহলে প্রতি দলের ছাত্র থাকবে হচ্ছে 5 জন এবং এক দলের ছাত্রী থাকবে 3 জন। তাহলে আমরা এবার উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে মোট দল হবে, আমাদের কিন্তু প্রশ্নে যা কিছু বলা হয়েছে প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের উত্তরে উল্লেখ করতে হবে, ঠিক আছে? আমরা লিখব মোট দল হবে 8টি। এক দলে, প্রতি দলে আমরা লিখব প্রতি দলে ছাত্র থাকবে, প্রতি দলে ছাত্র থাকবে কতজন? 5 জন। এবং ছাত্রী থাকবে কতজন? ছাত্রী থাকবে হচ্ছে কতজন? আমরা বের করেছি 3 জন, আমরা লিখে দেব 3 জন। আশা করি তোমরা সকলে এই অঙ্কটি খুবই সহজেই বুঝতে পেরেছো। এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো বন্ধুরা এখানে সর্বশেষ 3 নম্বর অঙ্কে আমাদের বলা হয়েছে একজন শিক্ষক 60টি পেন্সিল এবং 36টি খাতা কিছু শিক্ষার্থীর মধ্যে কোনো অবশিষ্ট না রেখে সমানভাবে ভাগ করে দিতে চান। সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে ওই দ্রব্যগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? দেখো আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পেন্সিল দেওয়া রয়েছে, তাই না? 60টি পেন্সিল, এখানে মোট কিন্তু 60টি পেন্সিল দেওয়া রয়েছে এবং তার পাশে কিন্তু আমরা 36টি খাতা দেখতে পাচ্ছি। এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে খাতার ছবি। তাহলে এই 60টি পেন্সিল এবং 36টি খাতা এগুলো তিনি কিছু শিক্ষার্থীর মাঝে এমনভাবে দিতে চান যেন কোনো অবশিষ্ট না থাকে, ঠিক আছে? একটিও বেশি কম না থাকে, সেইভাবে করে দিতে চান। এখন আমাদের বলা হচ্ছে সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমানভাবে
ভাগ করে দেওয়া যাবে। দেখো এখানে কিন্তু সর্বোচ্চ কথাটি উল্লেখ রয়েছে, তাহলে আমরা জানি যে সর্বোচ্চ যখন আমরা বের করব তখন আমরা কিসের মাধ্যমে বের করতে পারি? আমরা কিন্তু গসাগুর মাধ্যমে সর্বোচ্চ সংখ্যাটিকে বের করতে পারি, তাই না? এই সর্বোচ্চ কথাটি উল্লেখ যদি থাকে, তারপরে হচ্ছে সবচেয়ে বড় যদি উল্লেখ থাকে, তখন কিন্তু আমরা এটিকে গসাগুর মাধ্যমে সমাধান করি। তাহলে আমরা কি করব? এই যে 60টি পেন্সিল রয়েছে এবং 36টি খাতা রয়েছে, এই 60 এবং 36-এর গসাগু যা হবে, অর্থাৎ গসাগু যত হবে ততজন শিক্ষার্থীর মাঝে কিন্তু এইগুলো কোনো অবশিষ্ট না রেখে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তাহলে এই দুটিকে যদি আমরা একটু গসাগু বের করি, দেখো আমরা 3 নাম্বার দিয়ে কি লিখব? আমরা 3 নাম্বার দিয়ে লিখব হচ্ছে, আমরা 3 নাম্বার দিয়ে লিখব 60 এবং 36 এর গসাগু যত হবে, ততজন সর্বোচ্চ, আমরা লিখব সর্বোচ্চ, যেহেতু সর্বোচ্চ কথাটি আমাদের এখানে বইতে উল্লেখ রয়েছে, আমরা লিখব সর্বোচ্চ ততজন আমরা লিখব সর্বোচ্চ ততজন শিক্ষার্থীর মাঝে কি সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, তাই না? দ্রব্যগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, দ্রব্যগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, আচ্ছা, এবারে যদি আমরা এই দুটির গসাগু নির্ণয় করি, দেখো শুরুতে যেহেতু রয়েছে 60, তাহলে আমরা এখানে লিখে দেবো হচ্ছে 60। দেখো 60কে যদি আমরা গসাগু নির্ণয় করি, 60কে যদি আমরা ভাগ করি, 60 যেহেতু একটি জোড় সংখ্যা, কারণে শেষে রয়েছে 0, যেহেতু এটি জোড়, তার মানে কিন্তু আমরা এটিকে 2 দ্বারা ভাগ করতে পারবো। এখানে আমরা লিখলাম 2 দ্বারা 60কে ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা জানি 60কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 30, তাই না? 30 দুগুণ 60। এখন 30ও কিন্তু একটু জোড় সংখ্যা, 30কেও কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, এই জন্য লিখলাম 2 দ্বারা 30কে ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা জানি 15 দুগুণ 30, আমরা পাই হচ্ছে 15, আমরা লিখে দিলাম 15। এখন 15 কিন্তু একটি বিজোড় সংখ্যা, কারণ 15 শেষে রয়েছে 5 কিন্তু বিজোড় সংখ্যা, তাই না? যার কারণে কিন্তু ওকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে 3 দ্বারা কি ভাগ করা যাবে? হ্যাঁ, 3 দ্বারা কিন্তু 15কে আমরা ভাগ করতে পারবো, যার কারণে লিখে দিলাম 3 দ্বারা 15কে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 5 অর্থাৎ 5 বার ভাগ করা যায়, আমরা লিখে দিলাম 5। এরপরে দেখো এই 5কে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না, 3 দ্বারা পারবো না, 4 দ্বারা পারবো না, 5 দ্বারা পারবো, তাই না? 5 দ্বারা যদি 5কে আমরা ভাগ করি, কতবার ভাগ যায়? আমরা জানি 5 দ্বারা 5কে কিন্তু একবার ভাগ যায়, 5 একে 5। আমরা কিন্তু এখানে 1 পেয়ে গেছি, তার মানে আমাদের এখানে ভাগের কাজ শেষ। এবারে একই রকমভাবে যদি 36-এর আমরা যদি 36কে যদি আমরা ভাগ করি, 36 যেহেতু একটি জোড় সংখ্যা, কারণ শেষে রয়েছে 6 জোড় মানে পুরো 36 জোড়, তাই না? আর জোড় হলে কিন্তু আমরা একে 2 দ্বারা ভাগ করতে পারবো, আমরা লিখে দিলাম 2 দ্বারা 36কে ভাগ করলে কত হয়? আমরা জানি 18 দুগুণ 36, তাই না? আমরা পাই হচ্ছে 18, আমরা লিখে দিলাম 18। এবারে 18কে যদি আমরা আবারও 2 দ্বারা ভাগ করি, কারণ 18 একটি জোড় সংখ্যা, 2 দ্বারা 18কে ভাগ করলে পাই আমরা 9, লিখে দিলাম 9। এবারে 9 যেহেতু একটি বিজোড় সংখ্যা, ওকে কিন্তু আর 2 দ্বারা ভাগ করা যাবে না, আমরা কিন্তু ওকে 2 এর পরে রয়েছে 3 দ্বারা কিন্তু ভাগ করতে পারবো, তাই না? কারণ আমরা জানি 3 হয় 9, 3 দ্বারা 9কে ভাগ করলে হয় 3 9। এখানে যেহেতু 3 পাচ্ছি, 3কে কিন্তু এখন আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না, কিন্তু 3 দ্বারা ভাগ করতে পারবো। 3 দ্বারা 3কে কতবার ভাগ যায়? 3 দ্বারা 3কে কিন্তু একবার ভাগ যায়, আমরা এখানেও পেয়ে যাচ্ছি 1। এখন দেখো আমরা যদি এই পাশের সংখ্যাগুলোকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা এখান থেকে যদি গসাগু নির্ণয় করি, আমরা লিখব সুতরাং নির্ণেয় গসাগু, আমরা লিখব নির্ণেয় গসাগু সমান, এখানে 2 রয়েছে, আমরা কি করব? কমন নেব, তাই না? মানে মিলাবো, এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, 2টা 2 থেকে আমরা একটা 2 নিলাম, এরপর একটু গুণ চিহ্ন দিলাম, এখানেও 2 রয়েছে, দেখো এখানেও 2 রয়েছে, তাহলে এই 2টা 2 থেকে আমরা আরও একটা 2 নিলাম, এরপরে কি করব? আমরা একটু গুণ চিহ্ন দিলাম। এখন দেখো এখানে একটি 3 রয়েছে, এইখানেও কিন্তু 3 রয়েছে, যার কারণে এই 2টি 3 থেকে কিন্তু আমরা একটি 3কে নিলাম। এবার এখানে রয়েছে 5, এখানে কিন্তু 5 নেই, যার কারণে কিন্তু আমরা 5কে নিতে পারবো না। এখানে রয়েছে 1, এখানেও 1 রয়েছে, কিন্তু 1 আমাদের নেওয়ার দরকার নেই। আবার দেখো এখানে রয়েছে 3, কিন্তু এখানে আর কোনো 3 অবশিষ্ট নেই, যার কারণে এই 3কেও আমরা নিব না। আমাদের শুধুমাত্র যেগুলোর সাথে মিল থাকবে সেখান থেকে আমরা একটি নিব। তাহলে এখানে যদি আমরা এই গুণগুলোকে সমাধান করি, দেখো 2 এর সাথে 2কে গুণ করলে হয় 2 দুগুণ 4, 4 এর সাথে 3কে গুণ করলে হয় 4 12, আমরা এখানে লিখে দেব 12। অর্থাৎ আমাদের কি বলা হয়েছে যে এই দ্রব্যগুলো সমানভাবে কতজন শিক্ষার্থীর মাঝে ভাগ করে দেওয়া যাবে? আমরা কি পেলাম? মোট 12 জনের মাঝে, তাই না? তাহলে 12 জন
অর্থাৎ এই দ্রব্যগুলো সমানভাবে কয়জনে ভাগ করলে, মানে এই দ্রব্যগুলোকে ভাগ করলে মোট কয়জনের মাঝে এগুলোকে ভাগ করে দেওয়া যাবে? 12 জনের মাঝে কিন্তু দেওয়া যাবে। তাহলে আমরা উত্তর দিয়ে কী লিখবো? 12 জন। আমরা উত্তর দিয়ে কী লিখবো? আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 12 জনের মাঝে, 12 জনের মাঝে ভাগ করে দেওয়া যাবে, ভাগ করে দেওয়া যাবে। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি পৃষ্ঠার সমাধান দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।